নমস্কার বন্ধুরা। কারুর চোখে মুখে প্রচণ্ড হতাশা, কারুর চোখে মুখে প্রচণ্ড টেনশন, কারুর চোখে মুখে হিসাব বুঝে নেওয়ার একটা ভাব, আর কারুর চোখে মুখে হালকা আনন্দ, কারুর একটু বেশি আনন্দ। মোটামুটি এই রকম একটা চিত্র ছিল আজকের এনডিএর বৈঠকে। এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীকেই আবার তাদের নেতা হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার গঠিত হতে চলেছে আগামীকাল। তার জন্য আনন্দ প্রকাশ করা হয়েছে, সবই করা হয়েছে, জয়ধ্বনিও করা হয়েছে, কিন্তু সব কিছু মেপে সব কিছুর রেসপন্সও ছিল মাপা, অল্প অল্প। কীরকম? প্রথমত হলো, এই বৈঠকের মধ্যে যদি আপনারা বৈঠকের ভিডিওগুলো ভালো করে দেখেন তাহলে দেখবেন বৈঠকের মধ্যে মূল আকর্ষণ ছিল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। এই দুজনের মধ্যেও সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল নীতিশ কুমার। এরপরে নীতিশ কুমারের কথা তো বলবোই, তার আগে বলে নিই রাজনাথ সিং আর নীতিন গডকরির চেহারাটা একটু ভালো করে দেখবেন। রাজনাথ সিং এবং নীতিন গডকরির চেহারার মধ্যে একটা তৃপ্তি ভাব দেখা গেছে। যদিও তাদের দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কিন্তু তাদের চোখে মুখে একটা তৃপ্তি, যেন তারা অনেক দিন পরে তারা শান্তিতে ঘুমোতে পেরেছেন, যেমন তারা স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছেন। কেন? কারণ বর্তমান যে বিজেপি, শক্তিশালী বিজেপি দেখছি, এই শক্তিশালী বিজেপির ভিতটা গঠন করার জন্য যে সমস্ত প্রেসিডেন্ট, সভাপতিদের সবচেয়ে বেশি অবদান, তার মধ্যে নীতিন গডকরি এবং রাজনাথ সিংও ছিলেন। তারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সর্বভারতীয় রাজনীতিতে উঠে আসার অনেক আগেই তারা সর্বভারতীয় নেতা হিসেবে স্বীকৃত। কিন্তু তাদের ডানা ছাড়তে ছাড়তে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল যে এবার যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতো তাহলে সবাই ধরে নিয়েছিল যে এদের দুজনকে মন্ত্রিসভা থেকে বাদই দিয়ে দেওয়া হবে। তো সেইটা আর সম্ভব হচ্ছে না বলে তাদের চোখে মুখে একটা তৃপ্তির হাসি যে এবার হিসাবটা আমরা দেখব। এরপরে বলি চিরাগ পাসোয়ান, অনুপ্রিয়া প্যাটেল এবং আপনার একনাথ শিন্দে, এরা প্রচণ্ড মোদী বন্দনা করেছেন। বন্দনা করার পেছনে তার রাজ্যের আলাদা আলাদা হিসাব রয়েছে। একনাথ শিন্দে এমন একটা রাজনৈতিক অবস্থাতে পড়েছেন যে তার গদি যে কোনো সময় যায় অবস্থা। তার দল ভেঙে যেতে পারে, ভেঙে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে মিশে যেতে পারে, তার দলের অধিকাংশ এমপি এবং এমএলএরাও ভাঙতে পারে। তো এইরকম একটা অবস্থাতে বিজেপি তার কাছে একমাত্র আশ্রয়। তো সুতরাং তিনি যেহেতু সমর্থন হারিয়ে ফেলেছেন, এখন তাকে বিজেপির ওপর নির্ভরশীল থাকতে হবে, বিজেপির দয়ায় থাকতে হবে। এই কারণে তিনি বিজেপির মোদী বন্দনা খুব করেছেন। অনুপ্রিয়া প্যাটেল করেছেন। অনুপ্রিয়া প্যাটেলের তেমন কোনো শক্তিও নেই, বন্দনা করা ছাড়া উপায়ও নেই। আচ্ছা ঠিক আছে, বন্দনা করে যদি মন্ত্রিত্ব আবার পায় তাহলে তো ঠিক আছে, এইটুকুই। আপনার চিরাগ পাসোয়ান করেছেন এই কারণে যে নীতিশ কুমারকে খোঁচা দেওয়ার জন্য। তিনি বলেছেন যে এবারে যখন তারা নির্বাচনে লড়াই করেছেন তখন মূলত মোদিজির নামে মানুষ ভোট দিয়েছে। এইটা মূলত নীতিশ কুমারকে খোঁচা দেওয়া, কারণ নীতিশ কুমার কোনোভাবেই মনে মনে এটা মানতে চাইবেন না যে তার চেয়ে বেশি ডিমান্ড এবার নরেন্দ্র মোদীর ছিল বিহারের মধ্যে। তো এইটা নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন, আরে নীতিশ কুমারকে খোঁচা দিয়েছেন। আরেক দিকে মন্ত্রিত্ব পাওয়া, ভালো ভালো মন্ত্রক পাওয়া, তার জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করেছেন। এবার আপনারা যদি শরদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের চেহারাটা যদি দেখেন তাহলে সবচেয়ে বেশি উদ্বিগ্ন উনি। কেননা ওনারও বিপর্যয় ঘটেছে এবারে নির্বাচনে। ওনার একজন মাত্র এমপি, এবং এই একজন যে ওনার সঙ্গে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। উনি জনসমর্থন হারিয়ে ফেলেছেন। ফলে কাকার সামনে এবং মহারাষ্ট্রের মানুষের সামনে অনেকটাই বেঈমান, বিশ্বাসঘাতক এইরকম একটা ছবি ওনার তৈরি হয়েছে। তো উনিও এখন হয় কাকা যদি ওনাকে জায়গা দেয় তাহলে কাকার কাছে ফেরত যাবেন, আর না হলে বিজেপির দয়াতে আপনার আগামী দিনের রাজনীতি করবেন। ফলে ওনার ভেতরেও একটা প্রচণ্ড টেনশন দেখা গেছে। এইখানে উপস্থিত বিজেপির সাধারণ যারা অন্য এমপিরা এসেছেন এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিভিন্ন আপনার বড় নেতারা গেছেন, তাদের সবার চোখে মুখে একটা হতাশা ছবি দেখা গেছে। হতাশা এই কারণে তারা সবাই নীতিশ কুমারের বক্তব্য শুনতে শুনতে হাততালি দিয়েছেন, আনন্দ প্রকাশ করেছেন বা একটু হেসেছে অন্য তারা।
কিন্তু তারা জানেন যে এই হাসি কতক্ষণ থাকবে তা অনিশ্চিত। নীতিশ কুমার বলেছেন বারবার যে সঙ্গে থাকবেন, সবাই মিলেমিশে কাজ করবেন, নরেন্দ্র মোদী যা বলবেন সেইভাবেই তারা কাজ করবেন এবং বিহারের বিষয়ে যা যা করার আছে এগুলি করে নেবেন। এমনভাবে নীতিশ কুমার বলেছেন যাতে সবাই খুশি থাকে। একটু খোঁচাও দিয়েছেন বিরোধীদেরকে, বিরোধীরা এখনো পর্যন্ত কিচ্ছু ভালো কাজ করেননি সেটাও বুঝিয়ে দিয়েছেন। কিন্তু নীতিশ কুমারের বলা মুখের কথা আর মনের ভেতরে পুষে রাখা পরিকল্পনা, দুইটার মধ্যে যে আকাশ আর পাতালের ডিফারেন্স থাকে এটা সবাই জানে, বিজেপির সব নেতারাও খুব ভালো করে জানেন। এই কারণে নীতিশ কুমারের কথায় হাততালি তো দিয়েছেন, টেবিল চাপড়েছেন এবং প্রাণ খুলে তো হাসতে পারেননি, তবে অনেকটা হেসেছেন, এটা ঠিক। কিন্তু ভেতরে যে টেনশন, ভেতরে যে একটা ভয়, রাজনৈতিক ভয়, এইটা কোনোভাবেই তারা কেউ দূর করতে পারেননি। চন্দ্রবাবু নাইডু মাঝে মাঝে নরেন্দ্র মোদীজির সঙ্গে কথা বলছিলেন পাশে বসে, এটাও তারা দেখছিলেন, খুব ভালো করে মন দিয়ে দেখছিলেন। নাইডু যে সমর্থন দিচ্ছেন এটাও কতক্ষণ থাকবে তারা কেউ জানেন না। ফলে একটা ভয়, হতাশা, আশঙ্কা ইত্যাদির মধ্য দিয়ে এনডিএর বৈঠক হয়েছে। নরেন্দ্র মোদীজির চেহারাটাকে যদি ভালো করে দেখেন, যে নরেন্দ্র মোদী 2019-এ 2014-তে বিজয়ী হওয়ার পরে, একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার পরে তার যে জয় জয়কার, কেউ তাকে অবতার হিসাবে, কেউ তাকে মহামানব হিসেবে, কেউ তাকে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে, সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে নানানভাবে তাকে বিশেষিত করে করে এমন একটা তার আবাহন করেছিলেন দেবতার পরে। আমরা আমাদের ঘরে ঘরে যে দেবতার পূজা হয়, দেবতার পরেই পৃথিবীতে নরেন্দ্র মোদী চলে এসেছিলেন, এইরকম একটা করেছিলেন। তো সেই রকম একটা আবহতে বাস করতে করতে অভ্যস্ত নরেন্দ্র মোদীজি যখন এবার এই ডানে বায়ে সামনে পেছনে ছোট ছোট দলগুলোর উপরে নির্ভরশীল, তারা যদি এক মুহূর্তের জন্য সমর্থন তুলে নেয় তাহলেই তার সরকার শেষ। এই রকম একটা অবস্থা তিনি তো দেখেননি, তিনি তো জানেননি, এরকম অবস্থা কখনো ট্যাকেল করেননি। এবং 10 জনকে নিয়ে এভাবে চলতে হবে, 10 জনের ওপর নির্ভরশীল হয়ে চলতে হবে, এইরকম সরকার তিনি কখনো চালাননি। তো তার চেহারার মধ্যে, তার কারণে আপনারা দেখবেন একদম ভালো করে ভিডিওগুলো আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, স্পষ্ট ছাপ, একটা একটা আশঙ্কা। তিনিও হেসেছেন যখন নীতিশ কুমার মোটামুটি একটু একটু রসিকতার ছলে কথা বলছিলেন, ভাষণ দিচ্ছিলেন, তখন নরেন্দ্র মোদীজিও হেসেছেন। কিন্তু এই হাসির ফাঁকে ফাঁকে আপনারা দেখবেন ওনার মনের মধ্যেও একটা যে অনিশ্চয়তা কাজ করছে, এটা স্পষ্ট বোঝা গেছে। কারণ আগামী দিনগুলো নরেন্দ্র মোদীর নেতৃত্বের জন্য নানান চ্যালেঞ্জিং হবে, ভীষণ চ্যালেঞ্জ। এত চ্যালেঞ্জ নিয়ে নরেন্দ্র মোদী এর আগে না গুজরাটে মুখ্যমন্ত্রিত্ব করেছেন, না কেন্দ্রে প্রধানমন্ত্রিত্ব করেছেন। তিনি কখনো এত বড় চ্যালেঞ্জ, এত বেশি চ্যালেঞ্জ কখনো সামলাননি। তো তার কাছে এবার পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। এখন প্রথম দিকে তো সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে, কেউ কারোর মন্ত্রিত্ব পাওয়ার ব্যাপার, কারোর মন্ত্রীর সংখ্যা বেশি পাওয়ার ব্যাপার আছে, কারোর ভালো ডিপার্টমেন্ট পাওয়ার ব্যাপার আছে। এই কারণে প্রথম দিকে মিষ্টি মিষ্টি কথা সবাই বলবেন, প্রথম দিকের কথার মধ্যে আবেগ থাকবে, আহ্লাদ থাকবে, এই সব কিছু থাকবে। কিন্তু যত দিন গড়াবে, দিনের পর মাস গড়াবে, মাসের পর বছর গড়াবে, আপনারা দেখবেন এই মিষ্টি মিষ্টি কথা বলা মানুষগুলোই কত ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে আপনার বর্তমান নতুন সরকারের সামনে, এবং বিপর্যস্ত করে দেবে রাজনৈতিকভাবে। এদের মধ্যেই এই যে আশেপাশের বন্ধু হয়ে থাকা যে দলগুলো, এরাই তো সেইটা নরেন্দ্র মোদীজি বুঝতে পারছেন। তিনি ভবিষ্যৎটাকে দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, তার সামনের চ্যালেঞ্জগুলোকে তিনি মাপার চেষ্টা করছেন। ফলে এই বৈঠকে আজকে যা যা হয়েছে তার মধ্যে যদি আমরা সাম আপ করি, তাহলে একদিকে বলবো বিজেপির মধ্যে বেশ কয়েকজন নেতার চোখে মুখে একটা তৃপ্তির ছাপ ছিল। বিজেপির মধ্যেই, এইখানে উপস্থিত নেতাদের কথা বলছি, একটা ভালো অংশের নেতার মনের মধ্যে প্রচণ্ড হতাশা ছিল। আবার বিজেপিরই আরেকটা অংশের নেতা বিভিন্ন রাজ্যের, তাদের মধ্যে একটা আনন্দের ছাপ ছিল। এরকম আপনারা ছবিগুলি ভালো করে দেখবেন, ভিডিওটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কার কার। আমি নাম নিয়ে এখানে উল্লেখ করছি না। আর
বাকিদের মধ্যে নীতিশ কুমার হোক বা আপনার চন্দ্রবাবু নাইডু হোক, এদের মতন দলগুলোর মনের মধ্যে একটা নতুন শক্তি এসেছে, কারণ তারা জানে যে নতুন সরকার তাদের ওপরে নির্ভরশীল। তারা যদি বলে ডান তাহলে ডান বলবে, তারা যদি বলে বাম তাহলে বলবে বাম। এই রকম একটা অবস্থাতে এই নতুন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে আগামীকাল। এ ব্যাপারে আপনাদের যা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।